আমরা কথা বলতে চাই ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আমরা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদেরকে ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। শুরুতেই বলবো যে মোটা দাগে আমরা জানি যে অনেক রকম আলোচনা সমালোচনা আসলে একটা রাষ্ট্রের দায়িত্ব নিলে সহ্য করতে হয়। আগে তো চেয়ারের এপাশ থেকে দেখতেন, এখন যেহেতু এপাশটা এসছেন, বাড়তি একটা চাপ অনুভব হয় কিনা স্যার? না, বাড়তি চাপ তো অনুভব হয়। তবে যেহেতু দায়িত্বের সাথে কিছুটা স্যাটিসফ্যাকশনও থাকে, কিছুটা ভুল ত্রুটি থাকে, কিছুটা ব্যর্থতা থাকে, তার মধ্যে কাজ করে যাওয়া এটা আলাদা একটা আনন্দ। আর বিশেষ করে দেশের এই ক্রান্তি লগ্নে আমরা যে দায়িত্বগুলো নিয়েছি, আমরা চেষ্টা করছি দেশটা যে সমস্ত আপনার দেশের আর্থিক ইস্যুতে যেসব ক্ষতি হয়েছে সেগুলো পুষিয়ে নিয়ে দেশটাকে মোটামুটি একটা স্টেবল এবং একটা একটা স্বাভাবিক দেশে অর্থনীতি ফিরিয়ে আনা। আমরা যে কোনো রাজনৈতিক ব্যাপারগুলো আছে দেশে, ইলেকশন সেটা সেটা আরো ব্যাপক আর বড় জিনিস। তো এর মধ্যে থেকে আমরা সবাই কাজ করছি। মোটামুটি চাপ আছে এবং এই যে কিছু কিছু করতে গেলেই বাইরের থেকে বলা যত সহজ, এই করে ফেলেন, এই করা যাবে, কিন্তু ভেতর থেকে বোঝা যায় যে একটা সমস্যার সাথে সমস্যার সমাধান করতে গেলে আরেকটা সমস্যার সমাধান এসে অনেক কিছু ইন্টারলিঙ্ক। ইন্টারলিঙ্ক, তো তখন চট করে তা সহজভাবে সরলীকরণ করে কোনো সমস্যার সমাধান করা যায় না। স্যার, নিশ্চয়ই আমরা একটু জানতে চাইবো যে স্যার, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সমসাময়িককালে সবথেকে বেশি আলোচনা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ে, যেটি আপনি আগে থেকেই বলে আসছিলেন, দায়িত্ব নেওয়ার পর আবার নতুন করে সেই চাপটা বোধ করলেন। যেহেতু আমরা ২ অঙ্কের ঘর থেকে মূল্যস্ফীতির চাপটা, খাদ্য মূল্যস্ফীতিটা নামানো যায়নি সামগ্রিক নানা রকম কারণেই, সেই জায়গাটাই কখনো কখনো অন্তর্বর্তীকালীন সরকারও সমালোচিত হচ্ছে, বা আপনি নিজেও সেটাকে একটা চাপ মনে করেন কিনা, যেটা আসলে মানুষকে একটু স্বস্তি দেওয়ার প্রয়োজনীয়তার জায়গা থেকে? তা নিশ্চয়ই মূল্যস্ফীতি আমাদের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ, এটা অস্বীকার করার উপায় নেই। এবং এই মূল্যস্ফীতি কিন্তু বেশ কয়েক বছর যাবে, ২-৩ বছর চলছে এবং ধারাবাহিকভাবে আমরা এটা কমার দিকে একটু কমার একটু লক্ষ্য যে এখন রিসেন্টলি নন ফুড খাদ্য পরিবর্তে একটু কমেছে, খাদ্যটা একটু কমেছে আগের চেয়ে। কিন্তু এখন আমি বলবো না যে একেবারে সন্তোষজনকভাবে কমে গেছে। মানুষের আয়ের উপর চাপ পড়েছে, ব্যয় নির্বাহের উপর চাপ পড়েছে। মূল কারণগুলো হলো কি, যখন মূল্যস্ফীতি যখন যে কোনো জিনিস একটা ইন্ডেক্স যখন উঠতে থাকে এবং মূল্যস্ফীতি বিভিন্ন কারণে চাহিদা কারণ সরবরাহজনতার কারণে হয় এবং সেই চাহিদা সরবরাহটা আবার শুধু এই দেশীয় ইসের কারণে না, বৈশ্বিক কারণে হয়। অতএব এই দুইটা মিলিয়ে আমরা এই চাপটা অনুভব করছি এবং আমরা আসার পরে আরো বেশি অনুভূত হচ্ছে। কারণ জুলাই আগস্ট মাসের বিপ্লবের পর অনেক কিছু বন্ধ ছিল, বহুদিন ব্যাংক ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। এটার একটা ইম্প্যাক্ট পড়ছে ব্যবসার উপরে, বিশেষ করে সরবরাহ ক্ষেত্রে, সাপ্লাইয়ের ক্ষেত্রে। আর ওদিকে মোটামুটি কৃষি এবং অন্য জিনিস মোটামুটি নর্মালি ছিল। তো সেই প্রেক্ষিতে আমরা এই যে মূল্যস্ফীতিতে নানা রকম পদক্ষেপ নিয়েছি, যেমন চাহিদা কমাবার জন্য মনিটারি পলিসিটা টাইট করা হয়েছে, পলিসি রেট বাড়ানো হয়েছে। ওটা সাফিসিয়েন্ট না, ওটা কিছুটা টাকা ছাপানো বন্ধ প্লাস হিসেবে কিছুটা কমানো গেছে। কিন্তু সবচেয়ে বড় জন্য চাহিদার দিক, সরবরাহ দিক, সরবরাহ চেইনটা অনেকটা ডিসরাপ্টেড। আপনি কৃষিখাত এসেতে মোটামুটি কৃষিতে হঠাৎ করে বন্যা হলো কুমিল্লা, নোয়াখালী সব অঞ্চলে। তারপর আবার ময়মনসিংহে আবার অতিবৃষ্টি হলো, মুন্সিগঞ্জের ওদিকে অতিবৃষ্টি হলো, তখন ভেজিটেবলগুলো খুব ইসে হয়ে গেল। তো লাকিলি আবার এখন মোটামুটি ভেজিটেবলগুলো ইসে আসছে, সাপ্লাই আসছে। কিন্তু এই যে চালের ব্যাপারটা, এই যে বন্যার ফলে যেটা ক্ষতি হয়েছে, আমরা যেটা এখন চেষ্টা করছি যেমনি পারি, আমরা বাইরে থেকে চাল আমদানি করছি, বিভিন্ন দেশ থেকে আমদানি করি চাল, ডাল, মসুর, এই সমস্তগুলো আমরা সাপ্লাইটাকে একটু কমাবার চেষ্টা করি, চাপটাকে। সাথে ওএমএস আছে, টিসিবির মাধ্যমে আছে। এখন রিসেন্টলি কিছুদিন আগে আমরা ট্রাক সেল করা হলো, এটা আবার ইন্ট্রোডিউস করা হবে রোজার আগে। ট্রাক সেলটা বন্ধ থাকার কারণে একটু মানুষের ট্রাক সেলটা আমরা এখন বন্ধ করেছিলাম, কারণ কি ট্রাক সেলে বিশেষ করে ভেজিটেবল এবং প্যারিসেবল জিনিসগুলো আমরা বেশি দিতাম, লাউ, এই শাক সবজি এগুলো, এবং এইগুলো মোটামুটি সাশ্রয় হয়েছে। তা আমরা দেখলাম যে মোটামুটি ওদিকটা স্টেবল আছে। আর সেই জন্য মাঝখানে একটু বন্ধ ছিল। আবার এখন আমার ডিসাইড করছি রোজার আগে যেন কোনো প্রবলেম নেই, রোজার সময় তো নয়, রোজার আগে কোনো সাপ্লাই যেন ঘাটতি না হয়। এই না আবার ট্রাক সেল ঢাকা, চিরাগঞ্জ,
এবং কয়েকটা বড় বড় শহরে ডিভিশন শহরে আমরা চালু করব। মেইনলি বেসিক ফুডটা, চাল, ডাল, মসুর, সয়াবিন এইগুলো। অতএব এইটাতে করা তো আমি বলবো যে মূল্যস্ফীতি যে কমছে তাও না, তবু চাপ আছে। স্যার চাঁদাবাজি কি এখনো একটা কারণ মনে সেইটা করেন? একটা মূল কারণ। চাঁদাবাজি ইন দ্য সেন্স যে আপনার সরবরাহ যে একেবারে খুব কম তা না। এখনো কিন্তু আমাদের বাফার স্টক চাল এবং যে কালকেই ২ টা দেশ থেকে জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে। আবার ভিয়েতনাম থেকে আসবে, পাকিস্তান থেকে চাল আসছে। আমরা করছি মসুরের ডাল, গম, ইভেন রাশিয়া থেকে আমরা গমও আনছি। অতএব মোটামুটি সাপ্লাইটা খুবই সেটা। এত চাল দামের বাড়ার কথা না। মোটামুটি ফসল এবার খুব খারাপ হয়নি। তা প্রবলেম হচ্ছে কি আপনার যে একেবারে উৎপাদকের কাছ থেকে যখন একদম ভোক্তাদের কাছে এগুলো অনেকগুলো লোক এখানে ইনভলভ হয়ে যায় এবং সবাই মিডলম্যানরা মধ্যেও ইয়েতে দেয় তা না। বেশিরভাগই কিন্তু আমরা যেটাকে আমি সাধারণত এক্সটর্শনিস্ট, একটা চাঁদাবাজির মতো। সে মহাস্থানগড়ের থেকে বা মোকাম থেকে নওগাঁর চাল যদি ঢাকা আনতে চান, বগুড়া এসে দেখবেন ট্রাক ট্রাক চালকের কাছ থেকে একটা চাঁদা নেবে। আবার হাটিকুমরুল আসার পরে টাঙ্গাইলের মোড়ে আবার চাঁদা, আবার টঙ্গীর মোড়ে চাঁদা। সর্বশেষ বাদামতলিতে যখন ঘাটেতে যাবে সেখানে চাঁদা। কারণ মাঝে তো ক্লাসিক আপনার ফুটপাতে আপনার ভাগ করা আছে, বিভিন্ন লোক বিভিন্ন চাঁদা দেবে। আর সেটা আবার অনেক সময় এই বিষয়টা ভেজিটেবল সেগুলো সন্ধ্যার পর একটা ট্রাক আসলে সেটা মুখে মুখে আরেকজনের কাছে বিক্রি হয়ে যায়। আবার রাত 12টার সময় আরেকজনের কাছে বিক্রি হয়। এটা হলো নট দ্যাট যে কোনো টাকা পয়সা লেনদেন তা না। ৫ লক্ষ টাকা বললো, আরেকজন বললো এটা ৭ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা বেড়ে গেল করে, আর চাতালগুলো ছোট ছোট সেগুলো চেঞ্জ হয়। অতএব চাঁদাবাজি এবং কিছুটা ম্যানিপুলেশন। সিন্ডিকেটটা কি মনে করেন যে একটা সিন্ডিকেটটা ওই সেন্সে যে একবার দল বেঁধে সে করছে তা না। বিভিন্ন জায়গায় পেরিশেবল ইসের জন্য সিন্ডিকেট মানে ওরা একটা গ্রুপ আছে, ওখানে আর কেউ ঢুকতে পারবে না। যে দেখুন ধান, মরিচ, এই টমেটো যে ডিল করে সেটা অন্য লোকের চালেরটা আবার আরেকটা গ্রুপ। আবার আপনার অন্য যে কর্পোরেটিভ লেভেল কিছু গ্রুপ তারা আছে। বড় বড় যারা আনে তারা হয়তো ডিরেক্টলি ইনভলভ না, কারণ আপনি জানেন বড় বড় পণ্য বিশেষ সয়াবিন, তারপর তেল, ডাল, যেটা তো বড় বড় কন্টেনারে আসতে হবে, ছোট ছোট চালানে আসে না। সেটা আসাবার চিটাগাঙে আপনার ডিও দেয়, এখন এসও দেয়, সার্ভিস ডেলিভারি অর্ডার দেয়, সেইগুলি আবার আমার কাছে বিক্রি করে দেয়। অর্থাৎ ওইখান থেকে যখন যায় বিভিন্ন কাছে, ওইখানে কিন্তু অনেক ম্যানিপুলেশন হয়। অতএব ওই আনআর্ন ইনকামে কিন্তু এই জিনিসটা বেড়ে গেছে। অতএব এখন আমরা এই পলিটিক্যাল গভর্নমেন্টের মতো না, বা পুলিশ সেটা একদম ডিরেক্টলি কন্ট্রোল সেটা না। সেই সময় পলিটিক্যাল গভর্নমেন্টে তাদের নিজস্ব লোক আছে, কর্মী আছে, লোকাল লেভেল তারা পলিটিক্যাল এলিমেন্ট আছে, তারা কিছুভাবে কন্ট্রোল করে বাজারে। যাও ওরা হয়তো কিছুটা এক্সট্রা ইনকাম পায়, কিন্তু এখানে তো আমরা সরকারি কর্মচারী তার গিয়ে বাজার মনিটর রিফ্লেক্টরি করে না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লোকজন যায়, কম্পিটিশনের লোকজন যায়, কিন্তু তারা কয়েকজন। অতএব যেখানে মানুষের ইনভলভমেন্ট, মানুষের কনভিন্স করার সেই মেকানিজমটা আমাদের কাছে নয়। আর আমরাও খুব কড়া পদক্ষেপ নিচ্ছি না, যেন কাউকে ধরে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ধরে তার দোকান গাড়া সিল করে দেওয়া, কিছু কিছু ফাইন প্যানিক তৈরি করা। হ্যাঁ ওটা হচ্ছে না। এটা সাধারণত অনেক সময় যে কোনো সময় পলিটিক্যালি সে করতে পারে। আর পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে একটা সুবিধা হয় কি, ওই যে চাঁদাবাজি যারা করছে তারা কিন্তু বেশিরভাগ বিভিন্ন পলিটিক্যাল পার্টি তৈরি হয়। যারা আগে ছিল তারা কিছুটা, তারাও আছে সক্রিয়, তারা হয়তো কিছুটা কম বখরা পায়। এখন নতুন যারা আছে তারা একটু বেশি পায়। আর একটা জায়গায় লোকাল কিছু লোকজন আছে, তাদেরকে চাঁদা দিতেই হবে। লোকাল মানে কারণ বাজারে যারা থাকে বা ওল্ড টাউনে শ্যামবাজারে যারা আছে, লোকাল একজন ঘোরাঘুরি করে, তাদেরকেও দিতে। অতএব এই লোকগুলো মিলে কিন্তু একটা মানে অহেতুক কতগুলো মার্জিনাল ইসে করছে। একদিকে যেটা হচ্ছে কি কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইভেন আপনার যেখানে ভেজিটেবলগুলো ক্রয় করা হয় সেখানেও তো বড় বড় ক্রেতারা নিয়ে নিচ্ছে, ফার্মাররা বাধ্য হয়ে পেরিশেবলগুলো তারা বিক্রি করে দিচ্ছে। আর কিন্তু আপনি আমি এসে আবার সেটাকে ৪-৫ গুণ দামে কিনছি। তো দুই দিকে কিন্তু ক্ষতি হচ্ছে। অতএব এতেই কিন্তু আমাদের মূল্যস্ফীতি বেশি। বিশেষ করে চালের দামটা একেবারে যে কমে গেছে তা না। বিশেষ করে আপনার সরু চালটা একটু বেড়েছে বেশি, ওটা থেকে তেমন আপনার কিন্তু মোটা চালটা, মধ্যম চালটাও কিছুটা বেড়েছে। ওইটারই কিন্তু একটা রিফ্লেকশন পড়ে আপনার মূল্যস্ফীতি।
স্যার আমরা তো সার্বিক মূল্যস্ফীতির কথা বলছিলেন, কিন্তু মানুষের মধ্যে তো একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষ একটু স্বস্তি পেতে চাচ্ছে, যেহেতু ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে মানুষের অনেক প্রত্যাশা। তো সেই জায়গায় স্যার স্বস্তির জায়গাটা তৈরি করতে গিয়ে আপনাদের হিমশিম খেতে হচ্ছে কোথায় আসলে? বাধাপ্রাপ্ত কিছুটা হচ্ছে কোথায়? কিছুটা তো যে একটা হলো জীবনযাত্রার মানটা, তার লোকজনের যে বাজেটের উপর প্রেশার পড়ছে, ডেফিনেটলি এটা প্রেশার। কারণ এক্সট্রা ইনকাম তেমন স্কোপ তো নেই। আর ব্যবসা বাণিজ্য যে খুব একেবারে বিরাটভাবে ব্যবসা বাণিজ্য হচ্ছে, বড় বড় প্রজেক্ট হচ্ছে, কর্মসংস্থানের ব্যাপার, সেটা তো একটু অনেকটা কমে গেছে। তো সেখানে একটু একটু ইসে হচ্ছে। আর সেকেন্ড হলো আপনার সাথে সাথে আপনি দেখবেন আমাদের এই এই যে জ্বালানির উপর প্রেশার পড়ছে, জ্বালানিটা তবু একটু চেষ্টা করছি আমরা সাশ্রয়ী করতে। তা ঘর ভাড়া বা অন্যান্য যে সেগুলো যে খুব কমেছে তা তো না। অতএব সব মিলে তবু নন ফুড আইটেমের সেটা একটু কম, ইনক্রিজটা ফুড আইটেমের বেশি। অতএব এটা ডেফিনিটলি। আরেকটা জিনিস হলো কি, এই যে জুলাই আগস্টের পরে অনেক বড় বড় ব্যবসায়ী যারা বড় বড় ব্যবসা কন্ট্রোল করতো অনেকেই পালিয়ে গেছে। তাদের ব্যবসাগুলো অন্যরা চালাচ্ছে, কিন্তু খুব এফিসিয়েন্টলি যে চালাচ্ছে তা তো না। অনেকের ব্যবসা আমরা খালি দেখি অ্যাপারেন্টলি বড় বড় ব্যবসার লোকজন, কিন্তু অনেক মিডল ব্যবসায়ী, অনেক ছোট ছোট ব্যবসায়ী যারা ঠিক একেবারে নর্মাল কাজকর্ম করে না, যাদের নাম পেপারে আসে না, তো তারা তো অনেকে ভয়ে ব্যবসাটা গুটিয়ে বসে আছে। কারণ ভাবে যে হঠাৎ করে আমি ব্যবসা করবো, আমাকে তো কিছুদিন আগেও দেখেছে আমি কিভাবে ব্যবসাটা করেছি, অন্যদের গায়ে আমি বঞ্চিত করে আমি ব্যবসাটা পেয়েছি বা লাভ বেশি করছি, তারাও কিন্তু কিছুটা গুটিয়ে আছে। অর্থাৎ সেটা যেটা হচ্ছে কি, লোকজনের যে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থানটা, একটা ব্যবসা বাণিজ্য বাড়লেই কিন্তু আয়ের সেটা বাড়ে, পরিধিটা বাড়ে, সেটা কিন্তু সাশ্রয়ী হয়। ওইখানে তো আমাদের একটা চ্যালেঞ্জ এখন, যেটা আমরা এখন চিন্তা করছি। হয়তো মেগা প্রজেক্ট আমরা বেশি ইসে করবো না। তো রিসেন্টলি আমরা লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশন, লোকাল ইনফ্রাস্ট্রাকচার, ব্রিজ এগুলো করা, যাতে চট করে লোকজন হাতে কিছু টাকা পয়সা যায়, সাথে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি হয়। ব্যবসায়ীদের দিক থেকে এক ধরনের যে উৎপাদনশীলতার যে স্বাভাবিকতা নেই, সেটা আমরা বিবিএস এর শুমারিতেও গতকালকে হয়তো দেখেছেন। আমরা দেখেছি যে সেবা খাতে আমাদের যেভাবে প্রবৃদ্ধি হয়েছে, উৎপাদনশীল খাতে ইউনিট বেড়েছে, কিন্তু আমাদের প্রবৃদ্ধি আসেনি। সেখানে মাত্র 15% একটা প্রবৃদ্ধি। এটাকে কেউ অর্থনীতিবিদ বা অনেকেই মনে করেন যে এইটা আসলে অর্থনীতির জন্য সুখকর বা স্বস্তিদায়ক নয়। উৎপাদনশীল খাতের এই ধরনের একটা চিত্র যেটি বিবিএস গতকালকে দিলেন, সেইটাকে স্যার আসলে মানে আপনি কিভাবে ব্যাখ্যা এইটা করবেন? আসলে আমি ব্যাখ্যা করবো এইভাবে, এটা কিন্তু ঠিক আমাদের বহু অর্থনীতিবিদরা দেখি না নানা রকম কথাবার্তা বলছি। অনেকগুলো কারণ হয়তো লিগেসি প্রবলেম। এই যে বাংলাদেশে যে ইন্ডাস্ট্রি বেশি ডেভেলপ করে নাই, একসাথে ভিউ বিগ ইন্ডাস্ট্রি, মিডিয়াম সে ইন্ডাস্ট্রি তো খুব কি যে আমরা যে ইসে করতে পারছি তা তো না। আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেস কিন্তু অনেক কম। অনেক আগে থেকে সার্ভিস সেক্টরে কিন্তু বড় আমাদের। অতএব এটা কিন্তু আমাদের যে উন্নয়নের আরেকটা আমি মনে করি ভুল ইসে। একটা কান্ট্রি, এই দেশের মতো একটা দেশে কিন্তু ছোট, বড়, মাঝারি ইন্ডাস্ট্রিয়াল বেস হবে। কিন্তু আমরা দেখছি বড়, বড় সিমেন্ট ফ্যাক্টরি, বড়, বড় আপনার ফার্টিলাইজার ফ্যাক্টরি, সে বিরাট, বিরাট পাওয়ার কোম্পানি হয়েছে। কিন্তু সাথে সাথেই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, যেগুলো আপনার রিয়েল গুডস অ্যান্ড সার্ভিসের প্রোডাক্ট, যেগুলো আপনার প্রোডাক্ট কনজিউমার প্রোডাক্টস আছে, লোকজন নিত্য প্রয়োজনীয় বাসস্থানের জিনিসপত্র, কিছু কিছু ইলেকট্রনিক গুডস তো আপনার দেখবেন মোটামুটি ভালো, প্লাস্টিক দ্রব্যাদি এইগুলো মোটামুটি আমরা দেখছি মোটা ভালো, আরও ব্যাপক অংশ এগুলো হয় না। অতএব সেটা এখনো চলছে। এটা একটা কারণ হলো প্রথম দিক থেকে এটা চলছে। প্রথম দিকে মানে আমরা আসার আগে মোটামুটি অর্থের কিছুটা সঞ্চয় হচ্ছে, বড় বড় যারা ইন্ডাস্ট্রি তাদের একাধিক প্রতিষ্ঠান ছিল, তারা 1টা 2টা 3টে 4টা বাদে অনেক কেউ ফুড ইন্ডাস্ট্রিজ, কেউ ম্যানুফ্যাকচারিং, কেউ হয়তো এই সাথে ওষুধ ছিল, সব কিছু মিলে মোটামুটি ওটা চালিয়েছে। অনেকে আবার এখন দায়, অনেকে আবার ডিফল্ট হয়েছে। অতএব এই জন্য আমাদের এই প্রোডাকশনে সেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, বিজনেস সেক্টরে একটু কম। এইটাই আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ, ব্যবসায়ীদের আশ্বস্ত করা। শুধু আশ্বস্ত করলে তো ওরা ব্যবসায়ী যাতে ক্রেডিট, ফাইন্যান্স, যেটা এখন বাজারে মানে ব্যাংকে খুব অর্থের অভাব, লিকুইডিটি প্রবলেম, যে আগের মতো একটা তো রেট অফ ইন্টারেস্ট বেড়েছে পলিসি রেটের ফলে, সেটা হচ্ছে বড় কথা না, কিন্তু যদি অর্থ থাকতো অ্যাটলিস্ট হায়ার ইন্টারেস্ট রেটের লোকজন প্রফিট করতে পারতো, সেটা পাচ্ছে না বিকজ অর্থের অভাব। সেটা সিলেক্টিভ ওয়েতে কিছু কিছু দেওয়া হচ্ছে। এখন সেটা বড় চ্যালেঞ্জ হলো আমাদের, যেমনিও বড় মাঝারি শিল্পতে অর্থায়ন, বিশেষ করে ছোট মাঝারি শিল্পতে
রিফাইন্যান্সিং হোক বা স্পেশাল কোনো মেজার যেমন কোভিডের সময় করা হয়েছিল, সেইগুলো হয়তো করলে হয়তো কিছুটা তখন ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের একটা উদ্বেগের জায়গা যে অনেক ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকে হয়তো যাচ্ছেন, কখনো কখনো বলছেন যে তারা এক্সিট পলিসি চান, নতুন করে জ্বালানির দামের একটা চাপ তারা বোধ করছেন, স্বাভাবিক উৎপাদনশীলতা নেই। সেই জায়গাটায় কিভাবে গতি আনা যায় সেটা নিয়ে কি ভাবেন? এইটা ব্যবসায়ীদের একটা উদ্বেগের কারণ ডেফিনেটলি, যেখানে আমি যদি জ্বালানি যদি না দিতে পারি, গ্যাস এবং ইলেকট্রিসিটি যদি না দিতে পারি সময় মতো, তবে হয়তো সেটা হবে না। বিশেষ করে গ্যাসের ব্যাপারে বেশি হবে। কিন্তু গ্যাসের সাপ্লাই আমাদের কম, আমরা যে খুব দিতে পারবো না। অল্টারনেটিভলি ইলেকট্রিসিটি মোটামুটি কিছুটা জেনারেশন ইস্যু কিছুটা হচ্ছে। আমরা অল্টারনেটিভ এনার্জিও আমরা চেষ্টা করছি কিছুটা। এতে হয়তো ব্যবসায়ীদের কিছুটা সাশ্রয় হচ্ছে। এটা একটা জ্বালানির দিক থেকে। দ্বিতীয়ত ব্যবসায়ীরা চাচ্ছে, অনেকগুলো ব্যবসা কিন্তু বিভিন্ন কারণে আপনার ইসে হয়েছে, ডিফল্ট হয়েছে, মানে শোধ দিতে পারছে না, বা হয়তো আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা না দিতে পারলে তখন সেকেন্ড টাইম লোন আনবে, সেটা পারছে না। তো এখন বাংলাদেশ ব্যাংকে যেটা চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে যারা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, তারা একটা দুটো ইউনিট যদি একটু ডিফল্টও হয়, বাংলাদেশ ব্যাংকের স্পেশাল একটা ইউনিট করেছে যে ঠিক আছে, ওই একটা দুইটাকে আমরা একটু সাইডে রাখলাম, সেটা পুরো হাউসকে আমরা ডিফল্ট করলাম না, তোমরা প্ল্যান দাও এবং সেটার উপর আমরা তখন ইসে করবো। সো এইখানে আমাদের অর্থের চ্যালেঞ্জটা একটু বেশি। ওরা চেষ্টা করছি যে বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলো, ন্যাশনাল ব্যাংকগুলো আছে অর্থ, কিন্তু প্রাইভেট ব্যাংকগুলো বিশেষ করে ইসলামী ব্যাংকটা নষ্ট হওয়াতে একটু বেশি লোক বিপদে পড়বে, কারণ এটা বিগেস্ট সোর্স অফ ইসের ছিল যে কোনো। তো অন্যগুলো মোটামুটি এখন কিছুটা চেষ্টা করছে প্রাইভেট ব্যাংকগুলো, ব্র্যাক ব্যাংক, ইবিএল এরা আসছে। তবে এটা ঠিক যে তাদের ওই প্রথমত অনেকেই ডিফল্টের ভয় আছে, কারণ ব্যবসা না চালাতে পারছে তো পারলে তো সে শোধ দিতে পারবে না। সেটা অনেকে এখন বলছে যে আমি মনে হয় ব্যবসা ছেড়েই দেবো, কারণ ডিফল্ট হচ্ছে, আমি একদম ক্লোজ করে দিলেন, অ্যাটলিস্ট আমার নিজের ক্যাপিটালটা বা নিজের প্ল্যানটা আপাতত রক্ষা পাবে। তাদেরকেও আমরা বলছি এখন যে ইয়ে করেন, আমরা ডিফল্ট সেটা রেজলিউশনের চেষ্টা করছি, আর লিকুইডিটিটা বাড়াবার জন্য চেষ্টা। হাতে সাথে একটা জিনিস অবশ্য আমরা এনবিআরকে আমরা নেক্সট ট্যাক্স পলিসিটা আরেকটু সহনীয় করব, যাতে বিশেষ করে ভ্যাটের ব্যাপারে অনেক কথাবার্তা হচ্ছে যে ভ্যাট আমরা তা, তো ভ্যাট যেটা আমরা দিয়েছি সেটা কিছু কিছু জায়গায় একটু রোগের কষ্ট, কিন্তু সবগুলো না। ভ্যাট নিয়ে আমার একটা সুনির্দিষ্ট প্রশ্ন ছিল যে আপনাকেও এটা নিয়ে অনেক সমালোচনার মধ্যে পড়তে হয়েছে, অনেক মন্তব্য করতে গিয়ে, যে এইরকম একটা উচ্চ মূল্যস্ফীতির সময় ভ্যাট আরোপ করা, আবার যেহেতু সরকার কিছু কিছু ক্ষেত্রে ছাড়ও দিয়েছেন পরে, এটা কি এটা তার মানে করার কারণ ছিল আমাদের আমাদের এখন থেকে তো বাজেটে রিভাইজ বাজেট এটা আমি চিন্তা করছি, আমাদের ট্যাক্স ইসে জিডিপির এসে লোয়েস্ট। কারণ বারে বারে সবাই বলছে, ইভেন ডোনার বলছে, তোমার এত অল্প অর্থ দিয়ে কি করে তোমরা প্রশাসনের ব্যয় চালাবে, যেটা 100 অলমোস্ট 90% আমাদের রাজস্ব আয়ের ইসে, আবার ওদিকে এডিপি কীভাবে করবে, ধার দিয়ে তো বেশি দিন করা যাবে না। ওরা বলছে তোমার ইনকাম বাড়ো, ইনকাম বাড়ার উপর তো ট্যাক্স। এবং একটা উপায় হলো আমাদের সার্বিকভাবে আমাদের ট্যাক্স জিডিপির 7.8%, ডিরেক্ট ট্যাক্স যেহেতু কম, ডিরেক্ট কম, ভ্যাটের উপর আমার ডিপেন্ড করি। ভ্যাটটা হলে অপেক্ষাকৃতভাবে সহজ আদায় করা যায়, ট্যাক্স আদায় করতে হলে নানা রকম। সেখানে আবার আমাদের এনবিআর অফিসিয়ালদের অনেক রকম অভিযোগ, তাদের ব্যাপারে অভিযোগ আছে, তা অনেক রকম হ্যারাসমেন্টে করে, সেটা ভ্যাটটা বাস দোকান থেকে নিয়ে চলে আসে এটা। তা আমরা চেষ্টা করি, সেটা আমি রিসেন্টলি এটা করেছি যে ওভারঅল এর আগে যেটা করেছি কতগুলো এসআরও বাদ দিয়ে দিয়েছি, এসআরও কতগুলো ছিল আননেসেসারি, কতগুলো সুবিধা, বাড়তি সুবিধা, মানে ট্যাক্স এক্সপেন্ডিচারটা আমি কমাতে চেষ্টা করছি, কালেকশন এক্সপেন্ডিচার বা ট্যাক্সের ব্যাপারে ভর্তুকি। তারপরে ভ্যাট যেটা আছে 2.5%, 5, 7.5, পৃথিবীর কোনো দেশে কিন্তু এত টাইপের ভ্যাট হয় না। আমি চাচ্ছিলাম ইউনিফর্ম করতে, সেই জন্যে 10 জায়গায় 15 করেছি, যেটা 7 আছে এটাকে 10-এর করেছি, কাছাকাছি নিতে। হয়তো বা এটা একটু হেস্টি হয়ে গেছে যে 15, যেটা আরো 2-1 সময় এটা নিয়ে বলে যে অনেকেই বলেন যে উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত ভ্যাট আসলে 10% বেশি হওয়া উচিত নয়। না, এটা ঠিক। বাংলাদেশের কনটেক্সে যেহেতু আমরা দিয়ে অভ্যস্ত লো ট্যাক্স, সেটা লোকদের ধারণা দেয় পৃথিবী বলে ইন্ডিয়াতে 17-18% মতো ভ্যাট আছে, 12-13 আছে, অ্যাভারেজ 14-15 পৃথিবীর সব দেশই, অন্য দেশে আরো বেশি আছে ভ্যাট। অতএব এই রিফর্মটা 15, হয়তো 15 আমরা করি নাই, এটা এখনো 15 না,
10-12। স্যার কিন্তু ঢালাওভাবে এতগুলো পণ্যে বা সেবায় যখন দেওয়া হয়েছে সেটা এক ধরনের অন্যায্য মনে হয়েছে কিনা পরে, যেটা এনবিআর পরে সরে এসছে কিছু কিছু না, কিছু কিছু একেবারে না, সবগুলো আমার শরীরে কতগুলি হয়েছে যে আপনার যেটা ডিরেক্টলি কনজিউমারের বাজেটের আঘাত করে। যেমন আপনার ওষুধের ব্যাপারে আমরা কমিয়ে দিয়েছি, তারপর ইন্টারনেট রেস্তোরাঁটা কমিয়ে রেস্টুরেন্টটা দেওয়া হচ্ছে। কমিয়ে দিয়েছি। তারপরে আপনার এই যে বেশ আগে ছিল সব, এখন বুঝি না 3 স্টার এবং উপরে, আর বাকিগুলো দিতে হবে না ট্যাগ। এগুলো আমরা কমিয়েছি কিছু কিছু। তো কিছু কিছু এখনো আছে, যেমন মিষ্টির দোকানে। মিষ্টির দোকানেও কমে নেই, কারণ মিষ্টি যদি যেই দামে বিক্রি হয় সেখানে যদি 20-25 টাকা বেশি দেয়, এটা আহামরি একটা কিছু না যে ভ্যাট অ্যাকাউন্ট দিতে হবে। মিষ্টির দোকানরা বলছে আমাদের প্রফিট কমে। প্রফিট যে কমেছে তা মনে হয় না। মিষ্টির দোকানের প্রফিট কিন্তু রিলেটিভলি বাংলাদেশ ইজ কোয়াইট হাই। আপনি পার্শ্ববর্তী দেশে যান, যদি আপনি কলকাতায় যান মিষ্টির দাম এত না, ইভেন যদি কনভার্টও করেন। অতএব আমাদের একটা টেন্ডেন্সি হলো ব্যবসায়ীরা খুব দ্রুত লাভ করে দ্রুত তারা বড় হতে চায়, যেটা পৃথিবীর কোনো দেশে হয় না। 25, 30, 40 বছর লাগে। আমাদের 5-10 বছর তোমার ফুলে ফেঁপে উঠে। অতএব তবে এটা ঠিক যে আমরা যে এখন রিভাইজ ইস্যুটা করবো, ভ্যাটটা আমরা দেখবো যে ভ্যাটের উপরে যেন রিলেটিভলি কম আমরা ডিপেন্ড করি। আমরা করবো ডাইরেক্ট ট্যাক্সের উপরে আরকি। স্যার, কোথাও কি মনে করছেন যে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেহেতু মানুষের প্রত্যাশাই সরকারের কাছে বেশি, যে আমলাতান্ত্রিক বলয় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এখনো, বা সেটা থেকে বের হতে পারছে সরকার? কিছুটা যে আমরা তার থেকে সে নাই সেটা না। কারণ হয় কি, বা সরকার কিন্তু একটা বিরাটটা ইসের মতো। এটা হয় কি, আমি বলি যে যেকোনো সরকারের কিন্তু কতগুলো একটার সাথে একটা জড়িত, এবং চট করে রুলস রেগুলেশন চেঞ্জও করা যায় না। আমরা আসছি পুরনো প্রতিষ্ঠান, পুরনো নিয়ম কানুন হলো সব আছি। তা আমরা চেষ্টা করি যে এর মধ্যে থেকে যত দ্রুত ডিসিশন না হলে। তো তবুও এর মধ্যে কিছু যে জড়তা, কিছু ইনার্শিয়া আছে। আর সবচেয়ে বেশি হলো কি, এই একটা সরকারি অফিসার বা আরেকটা সরকারি অফিসের সাথে যে ইন্টারাকশন, সেটা আগেও খুব ভালো ছিল না। বাংলাদেশে এটা একটা ক্লাসিক প্রবলেম, সমন্বয়হীনতা থাকে। একজন একটা কাজ করবে বলে এবার আরেকজন এটা সাথে ইসে করে না আরকি। তো এটাও কিছুটা আছে এখন, যে ওটা তো একদম কমে যায় নাই। আর হয়েছে কি, আমাদের এটা একটা প্রকট হয়েছে, কারণ আমরা ডেলিভারি আমরা তাড়াতাড়ি করতে চাচ্ছি। যদি পলিটিক্যাল গভর্নমেন্ট ১-১.৫ বৎসর তো ধীরে সুস্থে দেখতে হবে। আমরা তো এই ব্যাংকিং রিফর্ম, ব্যাংকগুলো তাড়াতাড়ি ঠিক করে হার্ডলি ৬ মাসে তো এখন লোকজন বলে ব্যাংকগুলো ঠিক হলো না কেন? এনবিআর কেন ট্যাক্স কমানো গেল না? এনবিআর কেন কারাপশন দূর করলো না? পোর্ট কেন ক্লিয়ার হলো না? পোর্টেও তো আজকে কালকে অকশন-টকশন করে গাড়ি-টাড়ি বিক্রি করে ক্লিয়ার করা হলো। তো এগুলি অন্য সময় একটু সময় নিয়ে করা যেত। কিন্তু লোকদের ইসেটা হলো এক্সপেকটেশন তাড়াতাড়ি। এবং এটা আমরা ওই তাড়াতাড়ি করার জন্য স্বপ্ন আমরা পারছি না। সেটাও আমাদের কিছুটা ইসের কারণ। কিছুটা চিন্তার ব্যাপার যে পারছি না। কিন্তু বেশি তাড়াহুড়া করতে গেলে কিন্তু ওটা আবার খুব সাস্টেইনেবল হয় না। প্যাচ-আপ করে আপনারা দেখবেন আমরা কিন্তু কোনো খুব বেআইনিভাবে কোনো কিছু করছিও না। আইনের বাইরে গিয়ে ডিসক্রিশন করে আমরা করছি না। বেশিরভাগ সবগুলোই আইনের ভেতরেই। ব্যাংক রেজুলেশন হচ্ছে, এনবিআর রিফর্ম করছি। তারপর ইভেন আমরা যে ট্যাক্স ভ্যাট-ট্যাট এগুলো নিয়ে আলাপ করছি, এগুলো আবার কমিয়েছি। তো মোটামুটি আইনের ভেতরেই আমরা করছি। এইজন্য হয়তো কিছুটা আমাদের এইখানে কিছুটা সীমাবদ্ধতা আছে। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। আমরা একটু বাজেটের বিষয়টা নিয়ে, বাজেট ভাবনার কথা একটু জানতে চাই। যেহেতু আপনি অনেকগুলো বাজেট দেখে এসছেন, সেগুলো নিয়ে আমাদেরকে অনেক সময় সংবাদকর্মী হিসেবে প্রতিক্রিয়া জানাতেন। এবারের বাজেট যেহেতু একটা ভিন্ন পরিস্থিতি, সেখানে আসলে উদ্ভাবনীমূলক কি চিন্তা থাকবে? প্রথমত বাজেটটা যেটা আমরা করতে চাচ্ছি, বাজেটটা ১ বছরের জন্য আমরা করব। যতদিন থাকি সেটা অন্য জিনিস। কারণ অনেকে বলছে যে জুলাই মাসে করব, ১ বছরের জন্য কেন? ৬ মাসের বাজেট হয় না। কারণ ৬ মাস করলে তো হ্যাঙ্গিং থাকবে। ১ বছরের জন্য করব, পরবর্তী সরকার এসে যেটা বাজেটটা আমরা মোটামুটি প্র্যাগমেটিক রাখবো। খুব হাই একেবারে অ্যাম্বিশিয়াস সে করব না। কোনো বিরাট, বিরাট মেগা প্রজেক্ট এগুলোর মধ্যে আমরা যাব না। বিশেষ করে এডিপিটা আমরা একটু রুড করব একটু। আরেকটু সাইজ ছোট করব। আর প্রশাসনিক ব্যয়গুলো মোটামুটি আমরা কৃচ্ছ্রতা সাধন এখনো করছি। নতুন গাড়ি কেনা, বাইরে যাওয়া, এন্টারটেইনমেন্ট, আপনি দেখেন অনেক কিছু সরকারি খরচে অনেক কিছু অনুষ্ঠান-টনুষ্ঠান সব কিন্তু আমরা ইসে করি। তো ওইখানে কিছু কৃচ্ছ্রতা সাধন করব। আমরা ট্যাক্স বাড়িয়ে আমরা সেজন্য চেষ্টা করব যে মানুষের যে করের বোঝাটা যেন না আসে না, যে ভ্যাটটা যদি সে কমিয়ে এটলিস্ট
ট্যাক্স নেটটা যদি আমরা বাড়াতে পারি, ইনকাম ট্যাক্স নেটটা, তার বিস্তারটা, কারণ অলরেডি 12 লক্ষ লোক ট্যাক্স রিটার্ন দিয়েছে, কিন্তু ওখান থেকে বেশি ট্যাক্স উঠবে বলো না, কারণ বেশিরভাগ পার্সোনাল ইনকাম ট্যাক্স, আমাদের কোম্পানি ট্যাক্সে বেশি টাকা উঠবে। তা আমরা চেষ্টা করছি আরও যেন ব্যবসা বাণিজ্যের ট্যাক্সটা আরও বাড়ে, কারণ অনেকেরই এবিলিটি আছে, অনেক ব্যবসায়ী আছে তারা ট্যাক্সের আওতায় নাই, অনেক ছোটো ছোটো দোকান আছে, এইগুলো আমরা চেষ্টা করবো কিছুটা ভ্যাটের আওতায়, কিছুটা ইনকামটার হার, যাতে আমার হারটা না বাড়ে। অলরেডি কিন্তু আমাদের 25 থেকে 30% এরকম ট্যাক্স, ওটা তো একেবারে উপরের দিকে গেলে মানে লোকজন একটু হিসেবে পড়ে। আর কর্পোরেট ট্যাক্সটা কোয়াইট হাই, সেটা যদি খুব আমরা বাড়াতে পারবো তা না। ফার্স্ট থিং হলো আমাদের নেটটা বাড়ানো, মানে ব্যাপকতাটা বাড়ানো, তাতে রেভিনিউ বাড়ানো। সেকেন্ড হলো আমাদের এডিবিতে আমরা মেগা প্রজেক্টে না গিয়ে আমরা বাজারে এই ছোটো প্রজেক্টগুলো, যেগুলোতে আমরা লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এইগুলোতে আমরা বেশি নজর দেবো। এবং ডোনারদের সাথে অবশ্য বড় বড় প্রজেক্টগুলো অলরেডি আছে, এই আপনার ডিপসি প্রজেক্ট, মাতারবাড়ি প্রজেক্ট, তাই না, বে টার্মিনাল, এইগুলো তো বাংলা পোর্ট, এগুলো তো হচ্ছেই হবে, এগুলো আমরা ইসে করছি না। কিন্তু সাথে সাথে অন্যগুলো যে বিরাট বিরাট মেগা প্রজেক্ট করবো সেগুলো না, আমরা যাবো এগুলো ইমিডিয়েট রিটার্ন যেগুলো আসে সেটা 1-2 নম্বর। তৃতীয়ত আমরা ওই যে ট্যাক্স কালেকশনটাকে আমরা রেশনালাইজ করবো, লিকেজ যেন কম হয়, লোক যেন হয়রানি যেন কম হয়, এবং ডিজিটাইজেশন এটা অলরেডি আমরা ইন্টারভিউ যেটা বলে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো বলে, BSW, এটাতে সবগুলো 12টা রেগুলেটরি এজেন্সির মধ্যে 7টা, NSE ওটা আমরা BSEও বলছি, ওইটাতে এই যখন এই কাগজপত্র কম ইস্যু হবে, যখন সে তাও থাকবে, কম্পিউটারাইজ থাকবে, তখন লোকজন দৌড়াদৌড়ি করে কারোর সাথে দেখা হবে, এটা হবে। আর প্লাস ইমিডিয়েটলি ইসে করতে হবে, আর প্লাস সিম্পলিফাই করছে, HS কোড একটু ভুল হলে আবার হয়রানি হয়, এইগুলো সিম্পলিফাই করলে কিন্তু লোকজন ট্যাক্স দেয়। অর্থাৎ এইদিকে NBR সেটা বা করাপশনটা কমানো, এইসব করলে কিন্তু আমাদের এসে বাড়বে। আর কিন্তু আমরা সোশ্যাল সেক্টরে কিন্তু আমরা কোনো কমাবার কোনো প্ল্যান নাই। হেলথ, সামাজিক নিরাপত্তা, শুধু সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি না, হেলথ, এডুকেশন, IT, এই সেক্টরগুলোতে আমরা বেশি জোর দেবো, কারণ এইগুলোর জন্য কিন্তু আমাদের বেশি। তবে একটা প্রবলেম হচ্ছে হেলথে কিন্তু মোটামুটি অ্যালোকেশন আছে, কিন্তু সেটা ভালো করে ইউটিলাইজ করা হয় না, ওখানে অনেক করাপশন হয়। এডুকেশনে একই অবস্থা, এডুকেশনে আমরা বহু টাকা দিচ্ছি, এমপিও ভুক্ত, এখন তো আবার নতুন নতুন এমপিও ভুক্ত হয়ে যাচ্ছে, এফতেজা মাদ্রাসা, আউটকাম কি সাহায্য করছি না, ওই কোয়ালিটিটা এখন হলো, চ্যালেঞ্জটা হলো কোয়ালিটিটা এনশিওর করা। টাকা দিচ্ছি, ভ্যালু অফ ভ্যালু অফ মানিটা আমরা ঠিক পাচ্ছি না, যতটা ইনভেস্ট করছি ততটা আমরা পাচ্ছি না কোয়ালিটি, এইটাকে আমরা ইসে করবো। সেজন্য মনিটরিংটা ইসে করা, প্রত্যেকটা প্রজেক্টে আপনার ইসে করা, সেটাতে বাজেটের বেশি। আর বাজেটের আরেকটা জিনিস হলো রেডিনেস, প্রজেক্টটা আসতে অনেক, আসার পরে পিডি, আগে পিডি আবার ঘন ঘন চেঞ্জ হয়, এটাতে কিন্তু কষ্ট বাড়ে না, 4 বছর প্রজেক্ট 4 বছর 7 বছর হয়ে যায়, ওটাকে আমরা রিডিউস করি। স্যার শেষ করব শুধু একটা মন্তব্য নিয়ে যে স্যার ব্যবসায়ীদের দিক থেকে আমরা দেখেছি বা বিভিন্ন সময় এখন বিভিন্ন সভা সেমিনারও বলা হচ্ছে যে বিনিয়োগ যেহেতু একটা স্লোথ গতি চলছে আমাদের সামগ্রিক, আমাদের সরকারের একটা সমালোচনা তারা তীব্রভাবেই করেন বা ব্যর্থতার কথা কখনো কখনো বলেন, যেহেতু আপনি এখন সরকারে রয়েছেন, যে সরকার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন যথাযথভাবে করতে পারেননি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেননি, এবং ব্যবসার যে পরিবেশ এবং আস্থা সেটি নিশ্চিত করতে পারেননি, জ্বালানি নিশ্চিত করতে পারেননি, এই ব্যর্থতাগুলোর কথা বলছেন, সেটাকে কিভাবে ব্যাখ্যা এটা করবেন? বাইরে অ্যাপারেন্টলি আপনারা যারা কয়েক লোকজন একটু, কারণ আগে কিন্তু সমস্ত ফ্যাক্ট ফিগারগুলো কেউ যুক্তি জানতো না, একটা ন্যারেটিভ ছিল আমরা খুবই ভালো করছি, এই Manipulate করে data দেখানো হতো। ন্যারেটিভ লোকজন ডিসক্রিপশন, রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের অনেক আছে, তো রিজার্ভ তো একেবারেই ছিল না, অতএব টাকার মূল্য অনেক বেশি, 82 টাকা রেখেছি ইচ্ছা করে জোর করে, তো এইগুলো কতগুলি ফলস ইসে লোকজনের ছিল, কারণ ওখান থেকে যখন রিয়ালিটিতে যখন চলে আসলো লোকজন বাস্তবে, তখন তাদের হঠাৎ করে স্বপ্নভঙ্গ হলো, আরে এটা তো আসলে কিছু না, ওখান থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লাগবে, এরা আসছে চট করে বেরিয়ে আসবো, 82 টাকা 120 টাকা হয়ে গেল, এখান থেকে আমি চট করে আবার 80 টাকা তো ফিরে যেতে পারবো না। অতএব এই জিনিসগুলো তো রেমিডেন্স ভালো হয়েছে, এক্সপোর্টও খারাপ হয়নি, তবে আমরা যেটা ইনহেরিট করেছি যত খারাপ অবস্থায়, মোটামুটি কিন্তু একটা অবস্থাটা একটু বেটার, বিশেষ করে স্টেবিলিটিটা এসছে, মানে হয়তো ব্যবসায়ীরা বলছে যে আরও বেটার হওয়া দরকার, সেটা উই এগ্রি,
কিন্তু আমরা এই অ্যাকশনগুলো না নিলে কিন্তু আরো ওয়ার্স হতো, ইকোনমিকে রাখাই যেত না যেরকম অবস্থা হয়েছিল। তারপর ওইদিকে আবার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে একটু প্রবলেম ছিল, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর স্যার মধ্যে এটা কি একটা একটু একটু উন্নতি তো এখন একটু হচ্ছে? কিছুটা আপনারা জি। দেখবেন উন্নতি হচ্ছে কিছুটা। এখন তো আগেকার মতো তো বিভিন্ন এজেন্সির মাধ্যমে একে ধরো ওকে ধরো অনেক আইন শৃঙ্খলা ইসে কন্ট্রোল করা যায়, কিন্তু আপনি তো বহু এজেন্সি আছে সরকারের, ওকে বলো যে ধরে নিয়ে করে রেখে দাও কয়েকদিন 4-5 দিন। তো এইগুলো তো করা হচ্ছে না কাউকে। অতএব লোকজন সমালোচনা করছে, লোকজন আবার এর মধ্যে আবার যারা একটু ইসে লোক তারা হয়তো একটা ম্যানিপুলেট করছে, সুযোগটা নিচ্ছে। অতএব এটা আমরা স্বীকার করে তো কিছুটা ইসে হচ্ছে। তবে আমরা একেবারে ইলেকশন করার আগে ড্রাস্টিক্যালি একেবারে ল অ্যান্ড অর্ডারের পুরা সেটআপ চেঞ্জ করে দেব, পুলিশ প্রশাসন পুরা চেঞ্জ করে মানে দেব। এত স্বল্প এটা সময়ে এটা আসলে সম্ভব নয়। সম্ভব হবে না। অতএব আমরা চাচ্ছি যে স্ট্যাটাস কো থেকে লোকজনের কিছুটা আইন শৃঙ্খলার মধ্যে রেখে কিন্তু আমরা তাড়াতাড়ি হস্তান্তর করি। স্যার এরকম কি যে নির্বাচনকালীন সরকার বা নির্বাচিত সরকার থাকলে একটু বিনিয়োগটা চাঙ্গা হবে, বা গতকালকে সিপিডির অনুষ্ঠানেও এই ধরনের কিছু কথা এসছে যে সেটা হলে কি আমাদের আরেকটু চাঙ্গা হয় বিনিয়োগ পরিবেশ? এখন কি তারা আমাদের তো বিনিয়োগ অনেক কিছুই বলে, নির্বাচনকালীন সরকার তো 15 বছর ছিল, চাঙ্গা তো হয়েছে। তো এটা সো কল্ড চাঙ্গা দ্যাট ওয়াজ নট সাস্টেইনেবল। হ্যাঁ, আসছে এফডিআই, এফডিআই এসে আবার কোথায় চলে গেছে? আপনার এক্সপোর্ট আর্নিং আসছে, এক্সপোর্টের টাকা কোথায় চলে গেছে? ব্যাংকের ডিপোজিট বেড়েছে, বেগুলো টাকা কোথায় চলে গেছে? ওই রকম অবস্থা তারা ফিরে দিচ্ছে না। তাদের একটু বোঝা উচিত যে যেরকম সাথে তারা কম্পেয়ার করছে অ্যাপেল অ্যান্ড অরেঞ্জের সাথে বা রটেন অ্যাপেলের সাথে। এখন ওগুলো তো সব একটা কত ন্যারেটিভ, সেটা আর্টিফিশিয়ালি বিফ আপ করে দেখানো হয়েছে লোকজনকে। যদি এতই ভালো থাকতো ধরুন, তবে কেন হঠাৎ করে আপনার ধরেন জানুয়ারি ইলেকশনের পরে সরকার আস্তে আস্তে দুর্বল হলো, তো দেশের অবস্থা এত খারাপ কেন হয়? পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়। আমরা আপনি ইভেন দেন ইরাক সিরিয়াতে এত বড় যুদ্ধের পরও তো একেবারে ধ্বংস হয়ে যায়নি, কারণ ওদের বেসিক কোয়ালিটি মিনারেল রিসোর্স আছে, এই আছে দেখে ওরা বেঁচে আছে। ইরাক ইরান একই অবস্থা তো। কিন্তু আমাদের ভাবখানা যে আগে খুব ভালো ছিল, আর খারাপ হয়ে যেত আমরা উঠাতে পারছেন না। আগে যে খুব ভালো ছিল এটা একটা মিস ইসে। সেকেন্ড হলো, হ্যাঁ ছিল পকেটস অফ ডেভেলপমেন্ট। এই পকেটস গুলো আছে, এখনো আছে পকেট। গুলশান বনানী গেলে তো আপনি টের পাবেন দারিদ্র বা কোনো কিছু। ওদের কোনো চিন্তাই তো নাই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, চালের দাম মিনিকেটের দাম ৳৮০ হলো না ৳৯০, ডাজন্ট ম্যাটার। জি স্যার। স্যার সবাই স্যার আর্থিক খাতে রিফর্মটাকে অনেক প্রশংসাও করছেন যে আমাদের সবথেকে বড় সাফল্যের জায়গায় আর্থিক খাতে রিফর্ম। আপনাদের তো স্যার অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু নির্দিষ্ট একটা প্রাথমিক ধারণা দেওয়াও হয়েছে চলে যাওয়ার। এই সময়ের মধ্যে স্যার আপনি কতখানি রিফর্মের বিষয়ে আশাবাদী এটা যে আপনারা কিছুদিন পরে জানবেন। আমি অলরেডি কতগুলো স্ট্র্যাটেজি করেছি। প্রথমত ব্যাংকিং সেক্টরটা ঠিক করা, ব্যাংকে করে গভর্নেন্স গুলো ইমপ্রুভ করা, ব্যাংকের লিকুইডিটি প্রবলেম, ডিফল্টেশন রেজলিউশন, মানে খারাপ যে কোয়ালিটি আছে ওগুলোকে এক সাইডে রেখে ভালোগুলোকে ইসে করে, এটা আমাদের মেইন একটা রিফর্ম করা, ডিজিটালাইজেশন করা, তারপর ট্রেড ফাইন্যান্সিং, ট্রেডের ইস্যুগুলো করা, তারপরে এদিকে পেট্রোলিয়াম, জ্বালানিটা সবচেয়ে বড় আমাদের বিরাট ড্রেন, ওটাকে কিভাবে আমরা কিছুটা সাশ্রয়ী করতে পারি, মানে জ্বালানিটা সেটা করা। আর তারপরে আপনার মানুষের যে কর্মসংস্থানটা বাড়ানো, বিশেষ করে স্মল মিডিয়াম কর্মসংস্থান বাড়ানো, সেগুলো কতগুলো মেজর আর্থিক রিফর্ম আমরা করবো। এই ইভেন যখন ইলেকশন হয় বলছে ডিসেম্বরের মধ্যে, এর মধ্যে এগুলো করা সহজ, খুব ডিফিকাল্ট না। অলরেডি ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্যাক্স ইসে আমরা এই যে পলিসি আমরা আলাদা করে ফেলছি, ডিসিশন হয়ে গেছে। এখন আমরা শুধু কিভাবে রিফরমেট করবো, এনবিআরকে আলাদা করবো, সেটা কিন্তু একটা সময়ের ব্যাপার, বাট ডিসিশন আমরা অলরেডি নিয়ে নিই। অডিট লটাকে আমরা চেঞ্জ করবো, সিএজি অডিটের অনেকগুলো করবো, আর সেটা অলরেডি ড্রাফট হয়ে গেছে, আমরা করবো। এই জিনিসগুলো আমরা করে ফেলবো। স্যার আমরা শেষ করছি সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বা পরিবেশ নিয়ে বা রাজনৈতিক বা দেশের সামগ্রিক পরিবেশ নিয়ে আপনি স্যার কতখানি আশাবাদী এই মুহূর্তে স্যার? আমি মনে করি আমরা হঠাৎ করে অগাস্ট আসার পর ভেবে একটা বিরাট একটা সমস্যার সম্মুখীন, এবং একটা বিশাল সে চ্যালেঞ্জ নিয়ে আসছে, এবং লোকজন সেটা অনেকগুলো চ্যালেঞ্জগুলো বাইরে বুঝতে পারতো না। আমরা মনে করি চ্যালেঞ্জের আমরা মুখোমুখি হয়েছি, কিছুটা সলভ করেছি, এবং কিছুটা হয়তো আরেকটু সময় লাগবে। তবে অল্প সময়ের মধ্যে কিছুগুলো মেজর বড় বড় সমস্যাগুলো আমরা সমাধান করব।
এবং এটা স্থিতিশীল, এবং আমি ওটা সমতা ভিত্তিক আর সবচেয়ে বড় হলো কল্যাণকামী বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। সেটা হলো আমাদের মেয়ে। নিশ্চয়ই স্যার, আমরাও সেটাই প্রত্যাশা করি যে একটা কল্যাণমুখী রাষ্ট্রের দিকে বাংলাদেশ এগিয়ে যাক আপনাদের নেতৃত্বে। আপনারা ইতিহাসে ঐতিহ্য অর্থাৎ স্বর্ণাক্ষরে লেখা থাকবে নিশ্চয়ই এই বাংলার ইতিহাসে। স্যার, আপনাকে ধন্যবাদ জানাই এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এই আলোচনার সময় দিয়েছে। আপনারা ধন্যবাদ, আপনাদের দর্শকদের আমার ধন্যবাদ।